সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদেরকে আমি মাসুদ ইমরান মান্নু জানাচ্ছি শুভেচ্ছা এবং ঈদ উত্তর শুভেচ্ছা। আমরা প্রতি সপ্তাহে যে আলাপটা করতাম সেই আলাপে আবারও আজকে থেকে ফিরে গেলাম এবং আজকে আমরা যে বিষয় রেখেছি তা হলো আগের দিন নাইরে নাতি খাবলে খাবলে মিঠাই খাইতি। তো এখন কথা হচ্ছে যে মিঠাই কে কোথায় কিভাবে খাচ্ছে, বা আগের মিঠাই ছেড়ে নতুন মিঠাই কি অনেক বেশি মিঠা লাগছে, আমরা এই সব কিছু খুঁজতে বসবো এবং এর জন্য আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। প্রথমেই আমি পরিচয় করে দিতে চাই মাহবুব আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট, এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইসহাক সরকার, আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত। আমাদেরকে আপনারা সরাসরি দেখতে পাবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকের ভেরিফাইড পেজে, নেক্সাস টেলিভিশনের যে ভেরিফাইড পেজটি আছে সেখানে আমরা এখন লাইভ আছি। এছাড়াও পরেও আপনারা আপনাদের সময় মতো আবারও টিউন করতে পারবেন আমাদের সেখানে, যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে। আমরা আলোচনা যেখানে রেখেছিলাম আমি সেইখানেই যাব, তবে আমি প্রথম যাব মোহাম্মদ ইসহাক সরকারের কাছে। আমি জানি না আপনি আমার উপরে মন খারাপ করবেন কিনা যে আগের দিন তো নাই, নতুন দিন আসছে। আসলে কি নতুন দিন আসছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই নেক্সাস টেলিভিশনের চলমান এই অনুষ্ঠানটিকে স্বাগতম জানাই এবং এর কলা কৌশল সুমধুনাই যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং ঈদের শুভেচ্ছা রইল। আপনি যথার্থই প্রশ্নটি করেছেন যে আগের দিন নাইরে নাতি খাবলায় খাবলায় খাতি। তো আসলে আগের দিন এখন অনেকটা পরিবর্তন হয়েছে, মানুষের মধ্যে এখন পরিবর্তন হচ্ছে। মানুষ চাচ্ছে এখন অনেকটাই পরিবর্তন, নতুন কিছু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতির আমাদের যে বিগত দিনের যে দুঃশাসন অপশাসন, এইগুলি থেকে মানুষ কিন্তু এখন নিস্তার চায়। মানুষ চায় যে স্বাভাবিক জীবনযাপন, মানুষ একটু স্বাচ্ছন্দ্য, গণতন্ত্র, এইগুলি নিয়ে কিন্তু মানুষ এখন ব্যস্ততা সময় পার করতে চায়। কথার মাঝখানে কি একটু ছোট্ট একটা কথা বলবো? যেমন ধরেন যে যদি আমি ধরে নেই, মানে আগে ধরে নিয়েছি এখন আপনাকে পেয়েছি, যে ধরেন দলে আপনি মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা পাননি দীর্ঘদিন, মানে আমি যদি বলি আপনার বেড়ে ওঠা, ছোট থেকে বেড়ে ওঠা যেই দলটির সাথে, যেই দলের জন্য আপনি প্রায় 500-র উপরে আপনি এবং আপনার পরিবার কেসের সম্মুখীন হয়েছেন, লড়াই করেছেন এবং এতদিন ধরে এত কষ্ট করেছেন, কিন্তু এখন কি শুধুমাত্র একটা পোস্ট বা একটা পদবি আপনি পেলেন না বলেই চলে গেলেন? আর এর পাশাপাশি যদি বলি যে যেমন ধরেন অনেক ত্যাগী নেতা এখনও দলে আছেন। হ্যাঁ, আমি একজনের নাম বলতে পারি, হাবিবুন নবী সোহেল। ধরেন উনি কিছুই মানে নির্বাচনও করেননি, দলেও কিছু পাননি, কোনো থয় নেই, কিন্তু উনি দলে আছেন। তা উনি আছেন আর আপনি চলে গেছেন, এইটা যদি আমি বলতে বলি। দেখুন, আমার এই চলে যাওয়াটা কিন্তু অনেকেই অস্বাভাবিক মনে করছেন, কারণ আমি প্রথমত এটা কনফার্ম করতে চাই যে আমি আসলে কোনো কিছু পাওয়া বা না পাওয়ার জন্য কিন্তু দল থেকে চলে যাইনি। আমার চলে যাওয়াটা একটু ভিন্ন মাত্রা ছিল। আমি ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছিলাম কিছু অনুপরিবেশকারীদের কারণে, এবং তারা আমাকে 5 তারিখের পরবর্তীতে আমার উপরে হামলাও করেছে শারীরিকভাবে। কেমন আক্রমণ? এবং আমাকে হত্যা করার জন্য এরকম আক্রমণ করা হয়েছিল এবং আমার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিল, মিথ্যা মামলা। তারা কি অন্য কোনো দলের? না, আমার দলের লোকজনই, যেটা বিএনপি করে, তারা বিএনপির সাথে অনুপ্রবেশকারী বললে আমি ভুল হবে না। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের রাজপথে কোনো ভূমিকাই ছিল না। মানে ঢাকা 7 আসনের লোকই হবে? ঢাকা 7 আসনের যিনি এইবার নির্বাচিত হয়েছেন, সেই প্রেক্ষিতে বলতে চাই যে বিগত দিনে তাদের নামে কোনো মামলা ছিল না, তার রাজপথে ভূমিকা ছিল না, অথচ আওয়ামী লীগের সাথে আতাত করে, ফ্যাসিবাদের সাথে আতাত করে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন। তারা হঠাৎ করে এসে আমার উপরে হামলা করলেন এবং আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। সেদিন আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে একটি আলোচিত হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড, যেটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল। সেই বিভৎস হত্যাকাণ্ডটিকে আমার নাম জড়িয়ে তারা থানার মধ্যে প্রেশার ক্রিয়েট করেছিল। আমাকে এই মামলাটায় জড়ানোর জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল এবং
আপনারা জানেন যে যুগান্তর পত্রিকা এটা নিয়ে একটি বিরাট একটা রিপোর্ট করে, আমার বিরুদ্ধে রিপোর্টটা করে। আমি তখন তাৎক্ষণিকভাবে সশরীরে গিয়ে যুগান্তরে উপস্থিত হয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই মামলার সাথে কেন আমাকে নাম জড়িয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বা চক্রান্ত আপনারা করছেন, এটার সাথে তো আমার কোনো সম্পৃক্ততাই নেই। এবং পার্টিগতভাবে কিন্তু পার্টি এটা একটা আপনার নিজেরা তদন্ত করেছিলেন, সেই তদন্তেও কিন্তু আমার কোনো সম্পৃক্ততা এখানে খুঁজে পাইনি। কারণ পার্টি পুরোপুরি বিষয়টা জানে, পার্টি পুরোপুরিভাবে বিষয়টি জানে। কিন্তু আমার প্রশ্নটা সেখানে যে আমি দলের একজন সক্রিয় কর্মী, আমাকে এই মামলায় জড়ানো মানে কি কিন্তু পুরো পার্টিটাকে জড়ানো, পুরো পার্টির একটা বদনাম বা দুর্নাম বা পার্টির ভাবমূর্তি নষ্ট হয়। তারা কি বহিষ্কার করেছিল আপনাকে বা এরকম কি কিছু? না, আমাকে কোনো বহিষ্কার টহিষ্কার করা হয়নি। কিন্তু তার মানে তো পার্টি আপনার ব্যাপারে কনভিন্স ছিল। জি, পার্টি আমার ব্যাপারে কনভিন্স ছিল, কিন্তু তারা ষড়যন্ত্র চক্রান্তকারীরা যে এই যে ধরনের জঘন্য ঘটনাগুলি ঘটালো, আমি পার্টির কাছে এটার ব্যাপারে প্রতিকার করার জন্য গিয়েছি, কয়েকবার চেয়েছি যে এই বিষয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে 366টি মিথ্যা মামলা খেলাম, আমার পরিবারে ষড়যন্ত্রের বিষাক্ত থাপায় পরিবারের প্রত্যেকটা সদস্য ক্ষতবিক্ষত রক্তাক্ত হলো। আবার নতুন করে যে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর আবার আমাকে নতুন করে মামলা। আমরা কি ধরে নিব যে আপনি আসলে আদর্শগতভাবে পার্টি ছেড়ে যাননি? না না না, বা আপনার ওই আদর্শ বা জিয়াউর রহমানের আদর্শ বা সেই যে জাতীয়তাবাদী আদর্শ এখন আমি ধারণ করি। তাহলে কি এটা কি এরকম হবে যে এটা স্থানীয় পলিটিক্স এবং তার সিকিউরিটি কনসার্ন? জি জি, সিকিউরিটি, এইটা হচ্ছে আসলে আপনার পার্টি থেকে চলে যাওয়া। আচ্ছা, আমি একটু এই ধরনের রাজনীতি যখন চলে, মানে ধরেন পাওয়ার পলিটিক্স বলি আমরা, এই সব ইসের ক্ষেত্রে আমাদের মানে সাংবাদিক এখানে আছেন মাহবুব আজিজ ভাই, ওনার তো দীর্ঘদিনের অবজারভেশন আছে যে বড় পার্টিগুলোতে স্থানীয় পর্যায়ে যে লড়াইগুলো চলে বা যেই ক্ষমতার চর্চা চলে সেটা কেমন আসলে, কি এটা কি সেই পুরনো সেই অবস্থায় আছে, নাকি মানে এখানে কোনো গুণগত পরিবর্তন আসতে পারতো বা এসেছে? মাহবুব আজিজ ভাই, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, ভাইয়ের যে কথা শুনছিলাম, এবং এটা খুবই আসলে একটা সত্য কথন আমরা বলতে পারি যে যিনি 10 বছর জেলে ছিলেন বিএনপির হয়ে, এবং যেই অগণতান্ত্রিক শাসন তখন চলছিল, তার এবং তার পরিবারের নামে 500টি মামলা ছিল, এবং তাকে যখন এইরকম গণতন্ত্রের যাত্রা শুরু হবে তখন তাকে দল পরিবর্তন করতে হচ্ছে। এবং এই যে বিষয়গুলো, তার মানে মাঠ পর্যায়ে যারা তৃণমূলে কাজ করছেন, যারা বছরের পর বছর জেলে থাকছেন, তাদেরকে দল সেভাবে মূল্যায়ন করছে না। কাজেই এই জায়গায় তো পক্ষে বিপক্ষে নানান যুক্তি আমরা দিতে পারি। তাহলে তার আগে আমাদের কথা বলতে হবে যে তাহলে আসলে ফ্যাসিবাদ বিষয়টা কি, যে কথাটা আমরা বারবার শুনি যে ফ্যাসিবাদ আসলে কি। আরেকটা জিনিস আমি একটু আপনাকে বলে রাখি, সেটা একটু যুক্ত করে যদি বলেন। যেমন সোশ্যাল মিডিয়া সব জায়গায় খুবই চলছে যে এখন যে সরকারটি চলছে, এই সরকার একটি বড় অংশই হচ্ছে উড়ে এসে জুড়ে বসা। হ্যাঁ, এটা সবসময় শুনি। এর আগে আওয়ামী লীগের সময় শুনতাম যে কাওয়ারা এসেছে, এটা শুরু করেছিলেন ওবায়দুল কাদের সাহেব, এবং তার নামই হয়ে গেল কাওয়া কাদের, কারণ তিনি যারা এসেছিলেন হাইব্রিডদের নাম দিয়েছিলেন 2009 সালে কাওয়া। সেখান থেকে কিন্তু তার নামের সঙ্গে এটা যুক্ত হয়েছিল। এবং এটা নতুন কিছু না, যারা ক্ষমতায় যাবে ক্ষমতার সঙ্গে মধুর একটা সম্পর্ক থাকে, এবং অনেকেই থাকে সবসময় সরকারি দল। আপনি আমাদের বহুরূপী উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী সাহেবের কথা ধরতে পারেন। আপনি দেখবেন ইদানিং তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখলে তিনি অনেক জাতীয়তাবাদী হয়ে উঠছেন, তিনি জিয়াউর রহমান প্রেমী হয়ে উঠছেন। আমরা কিন্তু তাকে বঙ্গবন্ধু প্রেমী হিসেবেও দেখেছি, তার স্ত্রীকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখেছি। আমরা পলক সাহেবের সাথে তার অনেক ছবি দেখেছি সেই সময়ে, আওয়ামী লীগের সময়, এবং তিনি তার পোস্টে এরকম লিখেছেন যে দুর্দান্ত কাজ করছেন এই সব তরুণ মন্ত্রীরা। এবং তারপরে তিনি আবার এও বলেছেন, যখন এই অভিযোগ উঠেছে তখন তিনি বলেছেন যে আমি আমেরিকান ক্লাবে বসে বাটন টেলিফোনে আওয়ামী লীগ পতনের আন্দোলনও করেছি। আবার এখন তিনি নানান রকম কথা বলছেন এবং বলছেন যে জুলাই আন্দোলনকে যারা মানবে না বা যারা অ্যাড্রেস করবে না তারা আর রাজনীতিতে থাকতে পারবে না, যেন জুলাইয়ের সোল এজেন্সি তারা কয়েকজন নিয়ে। তার মানে হচ্ছে ধরেন ক্ষমতা চর্চায় যখন বহুরূপীদের আগমন ঘটে যায়, হ্যাঁ, তখন আসলে কি ঘটে? রাজনীতি যখন অরাজনীতিকদের হাতে যায় তখন যা ঘটে। আপনি এই যে বহুরূপী ফারুকী, উনি তো একটি উদাহরণ মাত্র। এই সম্পূর্ণ রাজনীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যারা বিরাজনীতিকরণের পক্ষে, তারা
আপনি দেখুন যে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব শফিক সাহেবের একটা পোস্ট, বরেণ্য রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে তিনি ইংরেজিতে একটি পোস্ট লিখেছেন। সেটার সংক্ষিপ্ত সার যদি আমরা খুঁজি তাহলে কি পাবো? তিনি লিখেছেন যে এরকম জঘন্য চরিত্রের তোফায়েল আহমেদ, যিনি রক্ষী বাহিনী করেছেন এবং বিভিন্ন সময়ে যিনি রাজনৈতিক দুরাচার করেছেন, অর্থাৎ ওনাকে একজন মানুষ মারা গেছেন, প্রয়াণের পরপর তাকে যতখানি বিষোদ্গার করা সম্ভব তার চেয়েও তিনি বেশি চেষ্টা করেছেন। তাহলে আমরা যদি মাইনাস তোফায়েল আহমেদ চিন্তা করি বাংলাদেশের রাজনীতিতে, আসলে আমরা কি পাবো বলুন তো? আমরা পাবো 69-এর যে ছাত্র অভ্যুত্থান হয়েছিল সেটা না হওয়ার সম্ভাবনা, কারণ তোফায়েল আহমেদ তো সেটা একটা বড় চরিত্র। অর্থাৎ আপনি যখন মাইনাস করে দিতে চান, কাকে কাকে মাইনাস করতে চাইলেন? তোফায়েল আহমেদের কথা যেহেতু বললেন, তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ ওঠানো হয়েছে, মানে আমরা এতদিন পরে আব্দুল মালিক, আব্দুল মালিক এই মাথা পাথর দিয়ে ছাত্র সংঘের তখনকারী। জি, আপনি দেখুন এটা তো একটা একক অভিযোগ, এবং সেটার ব্যাপারে আজকে অলরেডি পত্রিকার খণ্ডাংশ অনেকেই দিয়েছেন যে তখনকার ঘটনাটি কি ঘটেছিল। এবং একই সাথে যদি একটু যুক্ত করেন যে মানে এই যে রক্ষী বাহিনীর বিষয়, জি আমি পুরোটাই আসছি। দেখুন মালিক সাহেব যে নিহত হয়েছিলেন, এবং এটা পত্রিকার খবরগুলো আজকে বিভিন্নভাবে এসে এটা উৎসাহীরা পড়ে নিতে পারেন যে তখন যিনি একদম প্রধান নেতা ছাত্রদের তোফায়েল আহমেদ, তার পক্ষে তো এইভাবে মারামারি করাই সেখানে সম্ভব না, কারণ তখন সকলেই উপস্থিত ছিল, এবং এগুলো কিন্তু এখন পাওয়া যায়। পত্রিকা এমন একটা জিনিস যেটা রোজ কিয়ামতের দিন আপনি হাতে নিয়ে যেতে পারবেন, তার মানে এটা ডিলিটও করা যাবে না, এটা এডিটও করা যাবে না, যা একবার ছাপা হয়ে যায়। আপনি অনলাইন ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, পত্রিকা আপনি, এটা একটা দালিলিক প্রমাণ। আচ্ছা, 2000 মানুষ, বা আমরা যেটা জাতিসংঘের হিসাবে জানি 864-র মতো মানুষ মেরেছে আওয়ামী লীগ, আর অন্যান্য অনেক হিসাবে 1500 প্লাস 2000ই ধরলাম। এটা কোনটা? জুলাইয়ের কথা বলছি, জুলাইয়ের কথা বলছি। সেটা নিয়ে কত অসন্তোষ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই, এবং যারা চাক্ষুষ তারা তো এটার বিচার চাইছেন, এবং বিচার হচ্ছে, নানান রকম কথাবার্তা হচ্ছে। আর 30,000 মানুষ মরে গেল, সেটার কোনো দালিলিক প্রমাণ নাই। রক্ষী বাহিনী, এবং যেই কারণে আজকে শাহবাগে গায়বানা জানাজা হয়েছে। আপনি চিন্তা করুন 2000-এর প্রতিক্রিয়া যদি এমন হয়, হেলিকপ্টারে উঠতে হয়, 30,000-এর কি হয়েছিল? অর্থাৎ খালি একটা কথা বললেই হলো, মানে ব্যাপারটা রাজনীতিতে এমন দাঁড়িয়েছে যার যেখানে খুশি যা খুশি তা বলে ফেলবো। এবং আমি একটু শেষ করি এখানে 2 লাইন, যা খুশির উদাহরণ দেই। যা খুশি 1, বঙ্গবন্ধুকে ভারত টাকা দিয়ে আওয়ামী লীগ বানিয়েছিল পাকিস্তান থেকে চলে আসবার জন্য। যা খুশি 2, এখানে 15ই আগস্ট হয়েছিল কারণ ফ্যাসিবাদ তৈরি করেছিলেন বঙ্গবন্ধু, এই জন্য তাকে 8 বছরের শিশুসহ 22 জনকে নিহত হতে হয়েছে। তাহলে মাত্র 3 বছরে আজকে আপনি যেই বাজেট হতে যাচ্ছে তার ঘাটতি হচ্ছে 2,30,000 কোটি টাকার মতো। আর তখন বাংলাদেশের পুরো বাজেট কত টাকার ছিল? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেইখানে তার প্রধান নেতা কেন তার নিজের দেশের হাজার হাজার মানুষ মারতে শুরু করবেন? তিনি কি উন্মাদ? না, দেখি এখানে মানে আমাদের ইসাক ভাই কি বলেন, কারণ হচ্ছে যে একটা বড় বিষয় যে ধরেন এনসিপির সাথে একটা সহযোগী সংগঠন মনে করা হয় ইনকলাব মঞ্চ, যদিও ইনকলাব মঞ্চের এখানে তেমন কেউ নাই। আবার যেমন ধরেন শফিক সাহেব খুবই বড় স্ট্যাটাস দিয়েছেন। আবার একই সাথে আমরা জানি যে ধরেন তোফায়েল আহমেদ একটা মানে ধরেন আপনি তো দীর্ঘ সময় রাজনীতি করেন, যে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংগঠক বলি আমরা, তারপরে হচ্ছে সেই সংগঠকদের এবং সবচেয়ে কম বয়সী মানুষ যিনি হচ্ছে প্রথম সংসদে মানে এমপি হয়েছিলেন, এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বহুবার মন্ত্রী থেকেছেন, এবং তাকে নিয়ে যে কথাগুলো আলাপ হচ্ছে যেটা উনি আলোকপাত করলেন, এরপরে তার মরদেহ, যেমন ধরেন আমাদের এখানে একটা সংস্কৃতি আছে যে যে মানে আপনার দক্ষিণ প্লাজায় নিয়ে জানাজা পড়া হয়। হ্যাঁ, ধরেন বিএনপিরও যে কজন মারা গিয়েছেন বা এই আওয়ামী গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে তাদের কিন্তু দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে, বা যেমন ধরেন ইসেও মানে ওকে কি বলে যে শহীদ মিনারে নেওয়া হয়। এর কোনো কিছুই হয়নি, উল্টো ওইখানে অনেকগুলো হট্টগোল হয়েছে এবং তাকে এখন নানাভাবে দোষারোপ করা হচ্ছে। পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে আর ফিরে যেতে চাই না। আওয়ামী লীগ যে কাজগুলি ঘটিয়েছিল, যে ঘটনাগুলি জন্ম দিয়েছিল, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে ফাঁসিতে হত্যা করার পর ওনার কবরে
লাঠি দিয়ে বাঁশ দিয়ে কবরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। আপনার বিভিন্ন যারা যুদ্ধাপরাধী যাদেরকে বলে ট্যাগ দিয়ে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমরা একই পরিবেশ দেখতে পেয়েছি। লাশগুলোকে কিন্তু তাদের কবরে দাফনও করতে দেওয়া হয়নি, ইভেন কি জানাজাও পড়তে দেওয়া হয়নি। তো আমি মনে করি বর্তমানে যদি আওয়ামী লীগ সেই একই কাজগুলি যে কাজগুলি করেছিল, বিএনপির পক্ষ থেকে বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে যদি একই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ বা বিএনপি বা এনসিপি এদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। আমি মনে করি যে এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফিরে যাতে না আসে, এর জন্য কিন্তু 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, যে জুলাইকে ধারণ করে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চাই যে নতুন ধারা রাজনীতি সাধারণ জনগণের দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ঐক্যবদ্ধের প্রয়াস। আমরা চাই না যে সেই পুরনো সংস্কৃতিতে আর ফিরে যেতে, যেখানে হানাহানি থাকবে, মারামারি থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব থাকবে, ক্ষমতার লড়াই থাকবে, এবং ক্ষমতাকে আঁকড়ে ধরা থাকার জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ যে কায়েম হয়েছিল সেটা আমরা আর ফিরে যেতে চাই না। এই জন্য আমরা চাই যে নতুনভাবে এনসিপি এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি সংগঠন, আমরা নতুনভাবে সংগঠন তৈরি করেছি, নতুনভাবে নেতৃত্ব দিচ্ছে, নতুন একটা বন্দোবস্তের দিকে হয়তো যাবে এই জন্য মনে করছেন। আমরা সেটা চাই, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতি নিয়ে আমরা আবার ফেরত আসবো। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা এখন আলোচনাটা যেই দিকে নিয়ে যেতে চাই, কারণ হচ্ছে আমরা যতবারই নতুন বন্দোবস্তের কথা বলি ততবারই আবার পুরনো বিষয় ফেরত আসে। যেমন তোফায়েল আহমেদের মতো একজন শ্রদ্ধাশীল রাজনৈতিক ব্যক্তিত্ব চলে গেছে, তার অনেক রকমের ঘটনাবহুল জীবন, প্রত্যেক রাজনীতিকই তাই থাকেন। আমরা নতুন যুগের কিছু রাজনীতিকদের দেখতে পাচ্ছি, যেমন অতি সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন, যুগের জিন্না নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদুদি সাদিক কায়েম, হ্যাঁ, এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়, এরকম একটি মতামত দিয়েছেন। আমি এর উপরই আলোকপাত শুনতে চাই মাহবুব। জি, দেখুন, আসলে এইসব যে আলোচনাগুলো, যে এগুলো বাই প্রোডাক্ট, মূল প্রোডাক্টটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার, এনসিপি এবং জামাত মিলে যেই একটা রাজনৈতিক সংস্কৃতির বলয় এখানে তৈরি করবার চেষ্টা তারা করেছেন, সেটা হচ্ছে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে নিজেদের একটা ডানপন্থা সম্প্রসারণ করা। আমরা আজকে যা যা দেখতে পাচ্ছি এই সব কিছুই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে আমরা দেখেছি ইনকিলাব জিন্দাবাদ, আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, বুলডোজার দিয়ে 3 বার বাড়ি ভাঙা হয়েছে। এবং তখন ইউনূস সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টা, যে তার মেয়েকে জিজ্ঞেস করুন কেন বাড়ি ভাঙা হচ্ছে। তখন যেখানে মব সন্ত্রাস হচ্ছে, আইন মানুষ নিজের হাতে তুলে নিতে চাচ্ছে, সেটাকে না আটকে এইরকম কথা বলবার মাধ্যমে কিন্তু পরিষ্কার একটা বার্তা মানুষের সামনে পৌঁছে যায় যে তারা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী একটা সংস্কৃতি, একটা বলয় তৈরি করবার চেষ্টা করেছেন, যেটা বারবার আমরা শুনতে পাই, এই জেনজি প্রজন্ম নাকি মুক্তিযুদ্ধের কথা শুনতে চায় না। আচ্ছা, এই জেনজি প্রজন্ম আর কি শুনতে চায় না? তারা কি পিতা মাতার সাথে যে সম্পর্ক, আমাদের আবহমান পারিবারিক বন্ধন, ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা কিছুই শুনতে চায় না? আমরা তো জেনজির সাথে, আমাদেরও তো বাড়িতে জেনজিরা আছে, আমাদের সকল কিছুই তো জেনজিদের সাথে ওঠা বসা। কই, আমরা তো সেরকম জেনজি কোথাও দেখি না। এই জেনজিরা কোথায় পাচ্ছেন? কেউ অর্থাৎ যারা চান যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি হয়েছে, তার যে আত্মা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, সেই জায়গাতেই আসলে তাদের অবিশ্বাস, এবং ওই জায়গায় কুঠারাঘাত করতে হবে বলেই আপনি দেখুন যে ব্রাহ্মণবাড়িয়ায় কি ঘটছে। একটা চলচ্চিত্র বন্ধ করে দেওয়া হচ্ছে প্রদর্শনী, এবং বলা হচ্ছে এই শহরে কোনো চলচ্চিত্র কেন্দ্র থাকবে না। আপনি দেখুন মাদ্রাসায় যেভাবে ধর্ষণ ঘটছে, তখন কিন্তু কোনো বলা হচ্ছে না যে মাদ্রাসা তুলে দেওয়া হোক, কিন্তু আপনি বলা হচ্ছে যে চলচ্চিত্র অশ্লীল। এটা কোনোটাই তুলে দেওয়ার পক্ষে আমি না, কিন্তু আপনি পিক অ্যান্ড চুজ করবেন কেন? এবং বলা হচ্ছে যে এটা ইসলাম বিরোধী, এই মাজার ইসলাম বিরোধী, বিভিন্ন কিছু ইসলাম বিরোধী বলা হচ্ছে, কিন্তু মুক্ত মত প্রকাশের জন্য হুমায়ুন আজাদ থেকে শুরু করে যে 13 জন ব্লগার হত্যাকাণ্ড হয়েছে, তখন কিন্তু কোনো কথা বলা হয়নি। এখনো কিন্তু সেগুলোর কোনো বিচার, মানে এই মৃত্যুগুলো যেন কোনোভাবেই কথা নেই। আমি একটু শেষ করি বিষয়টা। এবং এই যে একটি
ভ্যাকুয়াম তৈরি করে সমাজে ধর্ম নিরপেক্ষতার জায়গাটাকে কুৎসিতভাবে ধর্মহীনতার মাধ্যমে একটা আবরণ দিয়ে এইখানে একটা সন্ত্রাসী রাজত্ব তৈরির চেষ্টা, যেটা পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, লেবানন তৈরি করার মতো, এবং সেই জায়গায় কিন্তু এনসিপির ভূমিকাটা আমরা বারবার দেখতে পাই। এনসিপি জিন্না বানাতে চায়, এনসিপি পাকিস্তান দিবস পালন করে, এনসিপি আপনার বঙ্গবন্ধুর যে বিভিন্ন কীর্তি তারা অস্বীকার করে, এবং এই জায়গাগুলোকে তার মনে হয় যেন তারা গায়ের জোরে অস্বীকার করতে চাচ্ছে। কিন্তু এই গায়ের জোরের পেছনের মূল কারণটা কি? আওয়ামী লীগকে অনুপস্থিত নিশ্চিত করা। তাতে তাদের লাভ কি? তারা এই জাতীয়তাবাদী দলের বিপরীতে একটা বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে অলরেডি সংসদে, এবং আগামীতে এই সরকারের যেই ব্যর্থতা তারা সরকারে পৌঁছে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই তুলনাগুলোর ভিতর থেকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে? আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের প্রাসঙ্গিক হচ্ছে কি হচ্ছে না এটা পরের কথা, এটা আওয়ামী লীগ বুঝবে। আমি বলতে চাচ্ছি যে যেই কুমতলবের রাজনীতি চলছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে কুমতলব, ডানপন্থার সম্প্রসারণের চেষ্টা মানে কুমতলব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এই দেশে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। এই বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকল মর্যাদাই মানে ধর্মনিরপেক্ষ সমাজ। সেই ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলবার যে বাসনা, সেটাই জুলাই সনদ, এবং এই জুলাই সনদের মাধ্যমে বড় রাজনৈতিক দলগুলোর হাতে পায়ে শেকল দেওয়ারও সমস্ত বন্দোবস্ত করেছে এই এনসিপি জামাত, এবং এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্ধ। ঠিক আছে, আমরা একটু এই বিষয়টা নিয়ে যেতে চাই ইসহাক ভাইয়ের কাছে। ইসহাক ভাই, যেমন ধরেন যে মানে কেন আদর্শ হিসেবে জিন্না আসেন, কেন আদর্শ হিসেবে ইকবাল আসেন, সারা পৃথিবীতে তো ধরেন মানে আরও অনেক বা মৌদুদি সাহেব আসেন, আরও অনেক বিখ্যাত নেতা আছেন সারা পৃথিবীতে, ধরেন মানে অনেক বিখ্যাত নেতা আছে, তাদের সাথে কেন তুলনা আসে না? এই একটা। দুই হচ্ছে যে যেমন আপনার প্রথম উত্তরে আমি বুঝতে পেরেছি যে যেহেতু বিএনপির প্রতি আপনার একটা ভালোবাসা আছে, মুক্তিযুদ্ধ আদর্শের প্রতি আপনার ভালোবাসা আছে, সেটা বোঝা যায় যদি বিএনপির সাথে থাকে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু আপনি নিজে একটা কথা বলেছেন এর মধ্যে যে মানুষ এখন রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধ এসব শুনতে চায় না। হ্যাঁ, এইটা আপনি এরকম একটা মানে একটা চ্যানেলে আপনি মতামত দিয়েছেন, যদিও এখনো আপনার সহযোগী আলোচক কিন্তু আবারও মুক্তিযুদ্ধ আলোচনা নিয়ে আসলো। এই পুরো বিষয়টাকে আপনি কি বলতে চান, এবং আপনি কি সত্যিই মনে করেন যে মানুষ এখন আর মুক্তিযুদ্ধ বা এই সব নিয়ে শুনতে চায় না? আর তার সাথে জিন্নার উদাহরণ বা জি অবশ্যই জিন্না, মোহাম্মদ আলী জিন্না বা যাদের কথা এখানে তুলে আনা হয়েছে, এরা সমসাময়িক সেই সময়ে বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তো আমি মনে করি যে আপনার এনসিপি বা বিএনপি যারাই আছেন, কেউ কিন্তু মুক্তিযোদ্ধাকে আমরা অস্বীকার করছি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রাজপথে নেমে এসেছিলেন, মাঠে নেমে এসেছিলেন এবং সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তো আমাদের এই বিষয়টা বলার উদ্দেশ্য ছিল যে এখন আর রাজনীতির মাঠে রাজাকার, আলবদর বা এই ধরনের বিষয়গুলো মানুষ আর শুনতে চায় না। ৭১-এ যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমাদের পরবর্তীতে যে সমস্ত রাষ্ট্রগুলো আমাদের পরবর্তীতে স্বাধীন হয়েছিল, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে আমাদের চেয়ে। আমরা কিন্তু এখনও সেই মুক্তিযুদ্ধ নিয়ে এবং রাজাকার, আলবদর নিয়ে এখনও নিজেরা দলাদলি, মারামারি, খুনোখুনিতে লিপ্ত, এবং ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি। মানে কি ধরেন যেই কারণে 47-70 যে মুসলিম লীগের রাজনীতি ছিল, যেখানে অবশ্যই জিন্না একজন মহান নেতা, অবশ্যই মানে ইকবাল উনিও একজন মহান রাইটার, কিন্তু ধরেন যে তারপরে আমাদের সাথে যে পাকিস্তানের যে সম্পর্কটা তৈরি হয়, সেইখানে কি আমাদের সব আদর্শ পাকিস্তানেই খুঁজতে হবে বা ভারতেই খুঁজতে হবে? ভারত পাকিস্তানের বাইরে কি আমরা আর কোনো আদর্শ খুঁজে পাবো না? অবশ্যই খোঁজা যাবে। আমরা অন্যান্যদেরকে আইডল মনে করতে পারি, এটা করব স্বাভাবিক, কিন্তু আমাদের এই উপমহাদেশের রাজনীতি, যেমন আমরা যারা আছি, বিএনপিকেও পাকিস্তানি মনে করা হতো। এর আগে বেগে তো ফ্যাসিবাদ সরকার বারবার খালি বলতেন যে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে আমাদেরকে মানে এক প্রকার জোরপূর্বক পাকিস্তানপন্থী বানিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তো নিজে যেভাবে তুলনা করলেন, সেটা তো একদম পাকিস্তানকে আদর্শ হিসেবে নিয়ে। পাকিস্তান থেকে আদর্শ হিসাবে নিতেই পারে, আমাদের পছন্দের
তো একজন নেতা থাকতেই পারে। আপনি কি মানে সমর্থন করেন? আমি অবশ্যই কিনা? এটাকে আপনি সমর্থন করি। সমর্থন করেন, জি। ঠিক আছে। তার মানে এই নয় যে আমি পাকিস্তানপন্থী হয়ে গেলাম। না না, বা এনসিপির আমি- আদর্শের জায়গা তাহলে আমরা বলতে পারি যে পাকিস্তানের যারা মহান জাতির পিতা, মানে যেমন ধরেন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, জিন্নাহ, জি। ৭১ পরে আমরা বলেছি শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু। কিন্তু ধরেন তাহলে ধরলাম উনি খারাপ, আপনার বাবা খারাপ, আপনার বাবা যিনি উনি খারাপ, কিন্তু ধরেন ওনার বাবা অনেক ভালো। এখন এই বাবাকে আপনার বাবা হয়ে উঠবেন কিনা, মানে প্রশ্নটা এরকম কিনা? না, আমার মানে আমি এটা জানতে চাচ্ছি, মানে তুলনায় এখন আপনি কি আপনার বাবাকে ত্যাগ করে বলবেন যে না ঠিক আছে, মানে মাহবুব আজিজের বাবাই আমার বাবা? না, এটা তো হয় না কখনো। আমরা অ্যাকচুয়ালি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি 47-এ মুসলমানদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভারত বিভক্তির সময়। তো সেটা হিসাবে আইডল হিসাবে নিতে পারে, যে কেউ না, নিতেই আমাদের পারে। তো একে ফজলুল হকও একে দিয়েছেন। ফজলুল হক নেতৃত্ব তাহলে দিয়েছেন। আপনাকে তাহলে ফজলুল হককে কেন নিচ্ছি না? হয়তো কথায় বাদ পড়ে গিয়েছে ওনার আলোচনার মধ্যে, ঠিক আছে, বাদ পড়ে আমরা গিয়েছেন। আসলে আবারও খুঁজতে বসবো যে কেন আমরা একে ফজলুল হকদের মতো আরো অনেক অনেক, ধরেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, আরো অনেকেই আমাদের এখানকার বড় নেতা ছিলেন, তাদের কথা কেন ভুলে যাচ্ছি, জিন্নাহকে কেন মনে পড়ছে? এইটা একটা বড়ই রহস্যের ব্যাপার। আমরা এই রহস্যে খোলার জন্য আবার ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, আমরা মনে হয় মোহাম্মদ ইসহাক সরকারকে একটু কঠিন কথা জিজ্ঞেস করে ফেললাম বাবা বিষয়ক। আশা করি তিনি আমার রাগ কিছু কথা করেননি। ছিল, যেমন ভাই বলেন কিছু আপনি। কথা বললেন, সেটা হলো আপনার বঙ্গবন্ধুর আগে প্রথম বলেন, আপনি 32 রাগ নম্বর- করেননি তো? না 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 না, Okay, রাগ ঠিক করবো আছে, না। thank you. 32 নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে, সেটা নিশ্চয়ই একটি খারাপ কাজ, গর্জিত কাজ। এর আগেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও ভাঙ্গা হয়েছিল। এক কাপড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং টেনে হিচড়ে, একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেইখানে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে এরপরে আসুন আপনি পিলখানা হত্যাকাণ্ড, সেখানে 57 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো, তাদের পরিবারের উপর জঘন্য অত্যাচার চললো। আমরা এগুলো কিন্তু দেখেছি বিগত ফ্যাসিবাদের শাসন আমলে। মানে কি আমরা গুম খুন দেখেছি, আমরা কি ইলিয়াস আলী। তাহলে কি মানে খুনের বদলা খুন? না তাহলে না, কি এটা আমি নতুন সেটা বলি না। বন্দোবস্ত এই হবে? জন্য আমরা বলতেছি পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পরিহার করতে আমাদের এনসিপি, কিন্তু আমি বারবার একটি উক্তি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। এই জন্য আপনার সংবিধানের সংস্কার প্রয়োজন, এবং যেটার জন্য এদেশের জনগণ 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, যে জনগণ চায় সংস্কার। এটা জনগণ কিন্তু ভোট দিয়ে সিলেক্ট করেছে যে আমরা চাই যে এই দেশে ঠিক পুরনো আছে। রাজনীতির যে সংস্কৃতি ঠিক আছে। আছে আমার মনে হয় যে- সেই সংস্কৃতিকে পরিহার করতে। ইসাক ভাই, এটা খুব পরিষ্কার। আমরা আজিজ ভাইয়ের কাছে একটু যাই, কিন্তু আপনি একটা খুব মজার কথা বলেছেন। আজিজ ভাই, এনসিপি কে আসলে সংস্কার চায় না বাতিল চায়? না, দেখুন, এর আগের যে প্রসঙ্গটা একটু আমার বক্তব্য আছে যে জিন্নাহ মহান নেতা, আপনিই বললেন জিন্নাহ মহান নেতা। আসলে মহান প্রেক্ষিতটা কি? যেই জাতি বা একটা দেশ আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, এবং 47-এ দেশভাগের পরে 3 থেকে 4 বছরের মধ্যে বলল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, সেই নেতা কি করে মহান হয়? যেই লাহোর প্রস্তাবের ভিত্তিতে দেশভাগ হবার কথা ছিল, কাদের চক্রান্তে সেটা হয়নি। লাহোর প্রস্তাবে তো ছিল যেই অঞ্চলে মুসলিম প্রধান, তারা প্রত্যেকেই স্বতন্ত্র এবং স্বাধীন হবে। আমাদের পূর্ব পাকিস্তান কেন পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে হলো? এবং সেই বিষয়গুলো আমাদের সামনে আবার আসছে কি কারণে? আজকে যখন এগুলো একেবারে সম্পূর্ণ সলভ মেটার, এই আলাপগুলো কারা তুলছেন? এই এনসিপি তুলছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তুলছেন, এবং জামাত তুলছেন। কি কারণে তুলছেন? তার মানে সেই বীজ, যেই বীজের কারণে দেশভাগ হয়েছিল, এবং ব্রিটিশের যাওয়ার সময়ে আপনার ধর্মের একটা বীজ আপনার এখানে গেঁথে দিয়েছিল। সেইটা আপনি দেখুন, একটা দেশে কি শুধুমাত্র একটি ধর্মের মানুষ থাকে? এটা তো একটা প্রাথমিক মৌলিক সত্য। এই দেশে কি শুধু মুসলিমরা থাকে? না, যেই শুধু দেশে এক ধর্ম 92% একটা বিশেষ ধর্ম প্রাধান্য পায়, সেই বড় অংশটিকে আইনের ভেতরে আটকানোর জন্যই তো আইন কানুন দরকার।
তার মানে তার সেটাকে তো আবার ইসলামিক রাষ্ট্র করবার তো আর দরকার পড়ে না। তাহলে তো এই যারা প্রবলভাবে উপস্থিত এই একটি রাষ্ট্রে তারা তো আরো প্রবলতর হয়ে উঠবে। কাজেই আপনি দেখুন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেই বিষয়টাকে এখানে সামনে আনা হচ্ছে বারবার, তার প্রতিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি? 18 মাসে আমরা নাটক বন্ধ দেখতে পেয়েছি, সঙ্গীত বন্ধ দেখতে পেয়েছি, সেইটারই লেজ ধরে এখন ব্রাহ্মণবাড়িয়া নিজেদেরকে প্রায় স্বাধীন ঘোষণা করে ফেলেছে, এখানে কোনো সিনেমা হবে না। এইটাই আমি একটু জিজ্ঞেস করবো করে জুয়েল ভাই, মানে আমার প্রশ্নটা একদম সোজাসুজি, যেই রাষ্ট্রে সরকার যখন কোনো একটা চলচ্চিত্রের ছাড়পত্র দেয় তখন সেই চলচ্চিত্র বা সেই নাটকের কি প্রতি জেলা শহরের ডিসি সাহেবের কাছ থেকে কি আলাদা আলাদাভাবে আবার ছাড়পত্র নিতে হবে? দেখুন, আপনার প্রশ্নটি আসলে খুবই ব্যঙ্গাত্মক এবং এটাই কিন্তু আসলে আমাদের এই সাম্প্রতিক যে একেবারে মানে হাস্যকর সমস্ত ধারণার প্রতিবিম্ব বলে আমার মনে হচ্ছে। কারণ এগুলো তো বলা বাহুল্য যে আজকে যখন ওই যে নজরুলের কবিতার মতো আমাদের বলতে হয় যে বিশ্ব যখন চাঁদে চলে যাচ্ছে আমরা তখন হাদিস খুঁজে খুঁজে বিবি তালাকের ফতোয়া খুঁজছি। সেই নজরুলের কবরে কাকে আমরা শায়িত করেছি? যিনি সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে কথা বলেছেন। আর নজরুলকে আমরা কি সাম্প্রদায়িক কবি মনে করছি? নজরুলই তো গাহি সাম্যের গান বলেছেন, মানুষের সাথে নয় কিছু মহিয়ান। তাহলে সেই নজরুলকে আমরা কোথায় নামালাম? অর্থাৎ এত কিছু জায়গা থাকতে নজরুলের ভেতরে আমাদেরকে দিতে হবে। আজকে ইনকিলাব মঞ্চ দেখি তারা আবার গায়েবানা জানাজা পড়ছে। ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে এগুলো কি ঠাট্টা মশকরা ভাই? এটা তো আমারও ধর্ম, আপনারও ধর্ম, যার যার 92% মানুষের ধর্ম। আপনি কি একটা ঠাট্টা মশকরা পেয়েছেন? এবং এই জায়গাগুলোকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? একজন প্রবীণ মানুষ মারা গেছেন এবং তিনি এই দেশের স্বাধীনতার একটা বড় অংশ অধ্যায় নেতৃত্ব দিয়েছেন। আজকে আপনারা বলতে পারেন না আমরা রাজাকার আলবদর এই সমস্ত বিতর্ক করব না। কেন করবেন না ভাই? আপনাকে তো আপনারা যখন বলছেন পুরনো বন্দোবস্তে আমরা ফিরবো না, পুরনো বন্দোবস্ত জিনিসটা কি সেটাতেই তো আপনাদের আগে পরিষ্কার হতে হবে। আপনারা যে এই 71 সালে যে এই ঘটনাটা ঘটেছে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল একটি রাজনৈতিক দল, সেই দলের যেই মানুষেরা আত্মসমর্পণ করেছিল এবং 16ই ডিসেম্বরে 1971 সালে সেইটা আমাদের লেখা আছে আত্মসমর্পণের দলিলে, যে সিভিল আর্ম ফোর্স, এই সিভিল আর্ম ফোর্স হচ্ছে আলবদর, আল শামস, রাজাকার, এবং তারা 14ই ডিসেম্বর 1971 সালে আমাদের বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে মেরেছে এবং সেটা রাজারবাগে ইয়েতে আপনার রায়ের বাজারে সেই সমস্ত ধ্বংসাবশেষ এখনো আছে। আমরা এগুলো ভুলবো কি করে? আমাদের কোন বাড়িতে এই 71-এর এই করাল গ্রাস আমাদের থাবা পড়েনি? আপনারা আজকে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করেন। আপনারা আজকে বলছেন যে খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার বাড়ি তো এভাবে ভাঙা হয়েছে। বুলডোজার দিয়ে বেগম খালেদা জিয়ার বাড়ি সরকার ভাঙেনি। এটা যেভাবে হয়েছে সেটা অবশ্যই আপত্তিজনক। বেগম খালেদা জিয়ার ব্যাপারে 8 বছর তাকে জেল দেওয়া হয়েছে, সেটাও খুবই অন্যায় এবং এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আওয়ামী লীগের নেতাদেরই করতে হচ্ছে, তাদেরকে হেলিকপ্টারে উঠতে হচ্ছে। এগুলোকে তো আমরা সমর্থন করছি না, কিন্তু খুনের বদলে খুন হতে পারে না। এবং আপনি অমানবিক আচরণের বিরুদ্ধেই তো 24-এর গণ অভ্যুত্থান। আপনি 24-এর গণ অভ্যুত্থানের পরে কোন সূত্রে একটা দলকে আপনি বাতিল বলে ঘোষণা করছেন? বাতিল বলে কখন ঘোষণা করতেন? যখন আপনারা ক্ষমতা দখল করতে চাইছেন। এখনো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা ছিলেন তারা কেউই গণ অভ্যুত্থানের সরাসরি অংশগ্রহণকারী শক্তি নয়। তারা যেভাবে কথা বলছেন এবং তারা যেই রকম ফন্দি ফিকির করছেন, তাতে মনে হচ্ছে যে তারা এখনো এই ডানপন্থী এই শক্তির সঙ্গে তারা অঙ্গীভূত এবং আগামীতেও এই চির বিভাজিত একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পাবো। আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। আপনি চোর, ডাকাত, গুন্ডা, শয়তান সকলেই এক সমাজে অংশীদার। আপনি তাকে তার অপরাধের জন্য জেল দিতে পারেন, জরিমানা দিতে পারেন, হাজতবাস দিতে পারেন, কিন্তু পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না। আওয়ামী লীগের কর্মীরা তাই, এবং এই দেশে তাদের অধিকার আছে, যেমন আছে বিএনপি এবং জামাতেরও। ঠিক আছে, সকলেরই। এইখানে হ্যাঁ হ্যাঁ আমি একটু এইখানে আমি হচ্ছে ইসহাক সরকারের কাছে আসবো, কিন্তু তারপরে আমি আবারও মাহবুবাজির কাছে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে আপনার কথার প্রেক্ষিতে। কিন্তু তার আগে একটা জিনিস বলে নেই, আওয়ামী লীগের সময়ও আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের সুর সম্রাট আলাউদ্দিন খানের স্কুল, তার নথিপত্র পোড়াই দিতে দেখেছি। অন্তর্বর্তী সরকারের সময়ও এখানে অনেকবার আগুন দেওয়া হয়েছে, তৌহিদে জনতার নামে মপতন্ত্র করা হয়েছে। এবারও
তৌহিদি জনতার নামে মববাজি হয়েছে এবং আবারও আগুন দেয়া, মুভি মানে চলচ্চিত্র না দেখতে দেওয়া, এই ঘটনাগুলো ঘটছে। আসলে একজন রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ ইসহাক সরকার আপনি কি মনে করেন? এই মবতন্ত্র শাহবাগীদের সময় থেকে শুরু হয়েছিল। আপনারা দেখুন যে আইনগতভাবে কিন্তু জামাতকেও নিষিদ্ধ করা হয়েছিল, জামাত নিষিদ্ধ ছিল। সেই অনুযায়ী এখন বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে সেটা এই দেশের জনগণ সারা জীবন মনে রাখবে। 1400 ছাত্র জনতাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে মায়ের কোলের শিশুকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এত তাড়াতাড়ি যদি এই জঘন্য ঘটনাগুলোকে ভুলে যেতে চাই এবং রাজনীতির সহাবস্থান নিশ্চিত করতে চাই, আগে আওয়ামী লীগের বিচারগুলি হোক। যে সমস্ত অন্যায় অপকর্মগুলো আওয়ামী লীগ বাংলার মাটিতে করে গিয়েছে অবশ্যই তাদের বিচারগুলি করা হবে। আর ধর্মভিত্তিক রাজনীতি তো আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রেও আছে। ধর্মভিত্তিক রাজনীতি যে কেউ করতে পারে, জামাত করতে পারে, তাদের সেটা তাদের স্বাধীনতা আছে। জামাতে ইসলামের যে সমস্ত নেতাকর্মীদেরকে, সেটা তো আপনার পঞ্চম সংশোধনীতে এই নিশ্চয়তা করে দেয়াই হয়েছে। জি, এটা আজকে দেওয়া হয় না, সেটার জন্যই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের মোদি যদি আপনার ধর্মভিত্তিক রাজনীতি করতে পারে, সেইখানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হুমকি ধমকির মধ্যে রাখতে পারে, আপনার মসজিদ গড়িয়ে দিতে পারে, আজান বন্ধ করে দিতে পারে, এটা ভালো মনে করছেন? না, অবশ্যই ভালো নয়। যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানরা এইভাবে নিগ্রহের শিকার হয়, তাহলে আমরা তো বাংলাদেশে কোনো ভিন্ন ধর্মের কোনো মানুষকে কিন্তু আমরা এইভাবে করতেছি না, বা করে না কেউ। জামাত ইসলামী করে না, সেটা পক্ষে সমর্থন করে না। জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করতে পারে। জামাত ইসলামী আমি বলি আপনাকে, তাদের যদি যুদ্ধাপরাধীদের দায়ে তাদের দণ্ডে দণ্ডিত করা হয়, এরপরে জামাত ইসলামী যারা আছে তরুণ প্রজন্ম, এরা তো বাংলাদেশেরই জন্ম, এদেরকে এখনো সেই পাকিস্তানপন্থী ট্যাগ লাগিয়ে, আমরা তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের দাসত্ব করার জন্য নয়। কিন্তু ঠিক আছে, এগুলো নিয়ে ইসহাক সরকার, এগুলো নিয়ে প্রচুর কথা হয়েছে এর আগেও। আসলে আমি একটু অন্যরকম আলোচনা, যে মানে এই আলোচনাটা আমি আসলে মাহবুব আজিজ থেকে শুরু করবো, আবার আপনার কাছে ফেরত আসবো। আলোচনা একটু অন্যরকম, মানে এবার কোরবানিতে একটা দারুণ ঘটনা ঘটেছে। একজন হচ্ছে আপনার দলের মানে এমপি মহোদয়, আরেকজন হচ্ছেন আপনাদের বৃহত্তর জোটের এমপি মহোদয়। একজন এমপি মহোদয় দীর্ঘ সময় আপনার ফেরি আটকে রেখেছেন, উনি উঠবেন বলে অনেক মানুষ, এই যে একজন আসবেন এবং সব মানুষ ওয়েট করেছে। আরেকজন এমপি মহোদয় বলেছেন যে 1 ঘন্টার মধ্যে ওনার অনেক শক্তি, অনেক পাওয়ার, এবং এরা কিন্তু মানে সরকারি দলের এমপি না, বলেছেন যে 1 ঘন্টার মধ্যে আমি ওসিকে পাল্টে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে আমি আর্মির অফিসারকে সরিয়ে দিয়েছি, আমি শুধু ভোট না পাওয়ার দিয়ে এসেছি, এরকম একটি বিষয়। আমি মনে করি এটা একটা দুঃখজনক ঘটনা যে এমপি এই কাজটি করেছেন। অবশ্যই এটা একটা গর্জিত কাজ। দায়িত্বশীল জায়গায় থেকে যদি আপনার জনগণের সাথে এই প্রহসন করা হয়, জনগণের সাথে এই ধরনের আচরণ করা হয়, আমি মনে করি যে সেই এমপির নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, জনগণের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কারণ জনগণের জন্য রাজনীতি, অবশ্যই আমি আমার দলের হোক বা অন্য কোনো দলের হোক, আমি মনে করি অবশ্যই এটা একটি ভুল কাজ এবং নিন্দনীয় কাজ। এটা জনগণের সাথে প্রতারণা, কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের উপরে এই ধরনের আচরণ বেমানান। আমি মনে করি সেই এমপি অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার, কারণ জনগণের সেবক হয়ে যদি জনগণের রাজার ভূমিকা পালন করতে চায়, তাহলে অবশ্যই আমি মনে করি সেটা নিন্দনীয় কাজ, এবং সেই এমপিকে অবশ্যই ক্ষমা চেতে হবে জাতির কাছে। মানে খুবই পরিষ্কার। জি, আমি একটু বলতে চাই, আপনার এইখানে ফিরবো, কিন্তু আপনি যদি একটু করেন, আমরা একটা ছোট্ট বিরতি নিব। আশা করি বিরতি দিয়ে আপনার কাছে আমি আসবো। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পরে আমরা আবার ফিরে আসবো চলমানে। দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, মাহবুব আজিজ ভাই, মানে আমি কি প্রশ্নটা করব নাকি আমি আপনার সময় মানে আমাদের এমপিদের বিষয় নিয়ে? এমপিদের যে আচরণগুলো, আসলে আমাদের যে আদর্শহীন রাজনীতির যে একটা অনুশীলন হয়ে আসছে দীর্ঘদিন ধরে, এগুলো তারই প্রতিক্রিয়া। আপনি দেখুন যে ভাই যেগুলো বললেন যে ভারতে তো এমন হচ্ছে, আমরা কি নিগ্রহ করছেন? আচ্ছা, আমরা কারা? এই ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু সেই কর্তৃত্ববাদী মানসিকতা লুকিয়ে আছে। আমরা মানে কি, যে এই ভাইটি আমার হিন্দু, তিনি কি আমাদের মধ্যে অংশ নয়?
তার মানে আমরা মুসলমান, আমরা এখানে সেরা, যেটা পাকিস্তানি দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ আমরা পশ্চিম পাকিস্তানি, আমরা রাষ্ট্রভাষা করব উর্দু, আমরা এখানকার সমস্ত টাকা পয়সা নিয়ে 4টা রাজধানী বানাবো। সেই জন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আপনি যে পঞ্চম সংশোধনীর কথা তুললেন, সেটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং ভুল সিদ্ধান্তর জন্যই আমরা পিছন দিকে গিয়েছি। আমাদের ওই জায়গাটাতে আজকে একটা খুব চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে। আসলে 24-এর গণ অভ্যুত্থানে যে অসাম্প্রদায়িক যে চেতনার আন্দোলনটি ছিল, আমরা 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে জন্ম আমার ধন্য হলো গান শুনেছি, মুক্তির ও মন্দির ও সোপানতলে গান শুনেছি, লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে সকলে এসেছিল গণতন্ত্রের পক্ষে, জবাবদিহিতার পক্ষে। ওই জায়গায় যদি আমরা একমত থাকি, অর্থাৎ আমার মত এবং আমার দলের লোকের মত মানেই শুধু গণতন্ত্র নয়, সকলে মিলে আমরা এই জায়গাটিতে যদি আমরা একমত থাকতে পারতাম, সেখানে কারা বিভাজন তৈরি করলো? যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিল তারা 11টি সংস্কার কমিশন তৈরি করেছিল। একটি মাত্র সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ছাড়া সবগুলো হিমাগারে চলে গেছে। তার মানে কি? তারা খুবই সুচিন্তিতভাবে দেশের ভিতরে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছে। আপনি বলতে পারেন এটা তো আওয়ামী লীগও করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি জামাত বলে বলতো, এবং সেই কারণে তারা জাতীয় পার্টিকে একটা ক্রীড়নক বিরোধী দলের ভূমিকায় নামিয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি তো চাই না বলেই তো এত রক্তক্ষয়, এত প্রাণত্যাগ, গণতন্ত্রের জন্য এত প্রাণত্যাগ হয়েছে এবং এত প্রাণহানি হয়েছে। আমরা কেন সেই জায়গায় একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা আমরা কেন বাস্তবায়িত করতে পারবো না? কাজেই আমাদের কথা হচ্ছে, এই মাইনরিটি শব্দটাই একটি অশালীন শব্দ। মাইনরিটি মানে কি? যে চিন্তায় দরিদ্র। মাইনরিটি মানে হচ্ছে যিনি আরেকজন মানুষকে নিজের সমমর্যাদায় ভাবতে পারেন না, তারা মাইনরিটি। ধর্ম একটা গিভেন বিষয়, এটা টেকেন নয়। আমি বা আমরা কেউই আমাদের নিজেদের ধর্ম আমাদের স্রষ্টার সাথে আলোচনা করে তৈরি করিনি বা নির্ধারণ করিনি, বা অথবা আমাদের জেন্ডারও আমরা নির্ধারণ করিনি। পুরুষ হিসেবে আমরা শ্রেষ্ঠত্ব কেন দাবি করব? কাজে এই জিনিসগুলো সলভড ইস্যু, এবং আমাদের রাজনৈতিক যে দুর্দশার কারণ হচ্ছে আমরা এই সলভ ইস্যু থেকে আমরা ফেরত চলে যাই 71-এর আগের ইস্যুতে। আমরা নতুন বন্দোবস্তের নামে আসলে চলে যাচ্ছি 50 দশকে। কাজে আমাদেরকে ওখান থেকে সরে আসতে হবে। আমাদেরকে একটা রাষ্ট্রকে ইহজাগতিক প্রতিষ্ঠান হিসেবে বুঝতে হবে, ভাবতে হবে, বিশ্বাস করতে হবে। রাষ্ট্রের কাছে আমরা চাকরি চাই, বেহেস্ত চাই না। 24-এর গণ অভ্যুত্থানে আমরা কেউ লড়াই করেছিলাম বেহেস্ত পাওয়ার জন্য নয়। আমার আল্লাহর সাথে আমার চাওয়া, আপনার আল্লাহর কাছে আপনার চাওয়া, আপনার স্রষ্টার সাথে আপনার বোঝাপড়া, সেটার জন্য রাষ্ট্র সেখানে দায়ী থাকবে না। রাষ্ট্র প্রত্যেক নাগরিককে সমান মর্যাদা দেবে, এবং ওই জায়গায় যখন হতে পারছে না, তখন আপনি এমপিদেরকে রাজা বাদশার রূপে দেখুন। আপনি দেখুন যে এমপিরা যে সংসদে 1.5 মাস আলোচনা করলেন, কি নিয়ে আলোচনা করলেন? জুলাই সনদ নিয়ে। জুলাই সনদের অন্তর্নিহিত তাৎপর্য কি? ওই পিআর সিস্টেমে উঠে আরো 100 সদস্য বানানো, অর্থাৎ ভাই ব্রাদারদেরকে আরো ক্ষমতাবান করা। এই দরিদ্র দেশে আরো 100 এমপি হওয়ার দরকার আছে? যেই 300 এমপি হয়েছেন, ভাই আপনারা আমাদেরকে ন্যূনতম চাকরি দেন না, আপনারা আমাদেরকে ন্যূনতম বাঁচার অধিকার দেন না, আপনারা আমাদেরকে গণতন্ত্র দেন না। সেই গণতন্ত্রের অধিকারের জন্য তো এত কিছু বলা। শুধু তো ধরেন এক সদস্যই হবে না, তাদের বেতন ভাতা, গাড়ি বাড়ি এবং হুঙ্কার ধ্বনি। ওই 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 লঞ্চে উঠে বলবে আমি এমপি, আমি আপনাকে বদলি করে দেব 1 মাসের মধ্যে। আমরা তো সেই জায়গা থেকে পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনের দেখা আমরা পাচ্ছি না কেন? এমপি হলে কি এরকম হয় যে পাওয়ার, এই উনি যে বলেছেন যে আমি পাওয়ারের থেকে এসেছি, এই পাওয়ারটা, এবং পাওয়ারটা হচ্ছে যে সাধারণ মানুষকে আপনি যত বেশি রাজনীতি থেকে দূরে রাখবেন। আমরা যখন বারবার বলছি যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করুন, এই সরকার কিন্তু তা করছে না। বিরোধী দলও কিন্তু তারা চাইছে না, এনসিপি কিন্তু কখনোই চাইছে না শ্বেতপত্র অন্তর্বর্তীকালীন সরকার। যাবতীয় অপরাধ শুধু একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে, আর সবাই দোয়া তুলছে। এখানে আমি একটু ইসহাক ভাইয়ের কাছে যেতে চাই। মোহাম্মদ ইসহাক সরকার, আপনি তো ইলেকশন করেছেন, আচ্ছা বলেন তো ভোটের বাইরে আর কি পাওয়ার থাকতে পারে যেটা দিয়ে একজন এমপি মহোদয় পাওয়ারফুল হতে পারেন এবং এবং নির্বাচিত হতে পারেন? ভোটের বাইরে গিয়ে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। জনগণের মতামতের মানে এমপি মহোদয় বলেছেন আমি পাওয়ার দিয়ে এসেছি। না, পাওয়ার বলতে সেটা জনগণের পাওয়ারই, জনগণের ভোটের বলছে, ভোট এবং ওনাকে নির্বাচিত করেছেন সেই হিসাবে হয়তো বলতে পারেন উনি এই কথাটা, যেহেতু জনগণের ভোটের মাধ্যমে কিন্তু উনি এমপি হয়েছেন বা রাষ্ট্রীয় ক্ষমতায়
অধিষ্ঠিত হয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে বলতে যেতে পারে। তো বিভাজিত রাজনীতির সংস্কৃতি যেটা চালু হয়েছিল বিগত ফ্যাসিবাদ শাসনামলে 17টি বছর, 3টা টার্ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটা নির্বাচন দেখেছেন আপনারা অন্যান্য দলগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচন করে গিয়েছে, এরপর নির্বাচনের ট্রেন মিস করেছে। এই বিভিন্ন ধরনের নাম দিয়ে আপনার বিগত আওয়ামী লীগ শাসনামলে যে নির্বাচনগুলো আমরা দেখেছি, এই যে একটা জঞ্জাল, যে সৃষ্টি জঞ্জাল তৈরি করে গিয়েছিল আওয়ামী লীগ, সেই জঞ্জালটা আস্তে আস্তে আমরা বেরোয় আসতেছি। থেকে বের হয়ে আসার জন্য তো একটু সময়েরও প্রয়োজন আছে। এই জন্য কিন্তু আমাদের সংস্কার, যেটা 24শে জুলাই, ঠিক আছে, হ্যাঁ, আমরা সংগঠিত একটু হলো। তাহলে ইসাক ভাই আপনার কাছে প্রথম যাব, তারপরে আমি মাহবুবাজি ভাইয়ের কাছে আসবো। একটা মানে আজকে সারাদিন ধরে একটা খুব কষ্ট আমরা সবাই বয়ে বেড়াচ্ছি। একজন মা, তিনি একা একা একটি ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং 6-7 দিন ধরে একাই পড়েছিলেন, এবং সারা শহরে এটা নিয়ে মানুষের মনে নানা কান্না, নানা কষ্ট ঘুরে বেড়াচ্ছে, নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। যেহেতু উনি একটি মানে কি বলবো, যে মানে তার চারপাশে ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, সকল অর্থে প্রতিষ্ঠিত, তারপরে এরকম একা একা মরে যেতে হয়েছে তাকে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আমাদের সারা বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে নাড়া দিয়েছে। যেই মা তার সন্তানদেরকে ছোটবেলায় হাতে ধরে স্কুলে নিয়ে যেয়ে পড়াশোনা করিয়েছে, যেই সন্তানগুলো আজকে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, আজকে একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডায় অবস্থান করছেন, এই ধরনের একটি পরিবারের মধ্য থেকে একটি মা অবহেলায়, অযত্নে ধুকে ধুকে মৃত্যুর মুখে পতিত হলো। আমরা এটা কোন সমাজে বসবাস করছি? এটা আমাদের সকলের জন্য একটা দুঃখজনক, বেদনাদায়ক একটা বিষয়। তো আমি মনে করি যে আমাদের এইখান থেকে আমাদের আরও সচেতন হওয়া দরকার। শুধু আজকে যে মা মারা গেলেন, 7 দিন তার লাশটা সেখানে পচে গলে দুর্গন্ধ ছড়ালো, এটা শুধু আমাদের এই একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। এইরকম ঘটনা আরও অনেক এই বাংলাদেশের প্রান্তে, পথে প্রান্তরে, বিভিন্ন বাড়ি ঘরে এখনো কিন্তু এটা চলমান আছে। আমরা চাই যে এই সমাজের, এই সংস্কৃতি থেকে অন্তত আমাদেরকে, সমাজে কি তাহলে মায়ের প্রতি আমাদের যে সম্মান ছিল, ভালোবাসা ছিল, এগুলো কি পরিবর্তন হয়ে যাচ্ছে? এগুলো আস্তে আস্তে পরিবর্তনের দিকেই যাচ্ছে। কারণ সন্তান সুশিক্ষা শিক্ষিত হয়ে মায়ের সেই ছোটবেলার কষ্টার্জিত তাদের প্রতি যে সহানুভূতি, ভালোবাসা, সেটা বেমালুম ভুলে যাচ্ছে। আমরা আধুনিক সমাজের নামে যে ধরনের আমরা চরিত্রায়ন করতেছি, আমরা সেই দিকে সাধারণ মানুষ ঝুঁকে পড়ছে। অথচ দেখেন তারা শিক্ষিত সমাজ। আজকে যদি এই পরিবারটি অশিক্ষিত হতো, রাজনৈতিক দলগুলো কি এসব ক্ষেত্রে কি কোনো ধরনের কাজ করবে, বা আপনার দল কি কোনো কাজ করবে? হ্যাঁ, আমি মনে করি আমার দল এই বিষয়গুলোকে জনগণের সচেতন বৃদ্ধি করার জন্য, সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং জনগণকে সচেতনমূলক ভাবে এটা তুলে ধরার জন্য আমরা আমাদের দল থেকে ধন্যবাদ কাজ মোহাম্মদ করব। ইসহাক সরকার ভাই। আমি এখন মাহবুবাজি ভাই, দেখুন, একই প্রশ্ন। আসলে সব ঘটনার ভেতরেই কিন্তু মূল বিষয়টা ছিল রাজনীতি। আপনি রাজনীতি যখন অর্থবিত্ত প্রভাব এবং ক্ষমতা কেন্দ্রিক হয়ে যায়, তখন কিন্তু সামাজিক সংবেদনশীলতাগুলো নষ্ট হতে থাকে। আপনি দেখুন, শিক্ষকের গলায় আমরা জুতার মালা পরিয়ে দিয়েছি, আমরা মানে যত্রতত্র একটা বয়স্ক মানুষকে অপমান করছি, নানান রকম কথাবার্তা বলছি, জেন্ডার ভিত্তিক আক্রমণ করছি। এই যে অসহিষ্ণুতা, সামাজিক অসহিষ্ণুতা, আপনি সামাজিক মাধ্যমে গেলেই দেখবেন একজন মানুষ মারা গেছেন, শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তি, আচ্ছা বরেণ্য না হয় আপেক্ষিক ব্যাপার, তার মৃত্যুতে আপনি শোক প্রকাশ ইন্নালিল্লাহে পড়বেন না, তাকে আপনি যত্রতত্র গালিগালাজ করেন। এটা দুই পক্ষেই কিন্তু। এবং এই যে বিষয়গুলো হচ্ছে, আপনি মায়ের মৃত্যুর ক্ষেত্রে যে ঘটনা করলেন, এটা তো চোখের সামনে ধরা পড়ছে। আপনি একটু বারডেম বা পিজি হাসপাতালে আপনি চোখের সামনে দেখবেন যে মা মারা গেছে, নাকের ফুল কে নেবে এটা নিয়ে নাক ছিঁড়ে ফেলে নিয়ে চলে যাচ্ছে, এই হয়তো 150 টাকা দামের একটা নাকের ফুল। এই ঘটনাও আমার চোখের সামনে আমি দেখেছিলাম। কাজে এই যে বিষয়গুলো কি কারণে হচ্ছে, আসলে আপনার রাষ্ট্রে যদি আপনি যেই শিক্ষা সাংস্কৃতিক একটা কার্যক্রম থাকে, আপনি কি এখন আসলে কোথাও গান দেখেন, হাসি মুখে কেউ কাউকে তাকাতে দেখেন? সবাই যেন ক্রুদ্ধ, একজন মারমুখী অবস্থা, অর্থাৎ তুমি দোষ, তুমি বেরিয়ে যাও। কেন বাবা? আপনি কারো দিকে একটু হাসি মুখে তাকাবেন না? আমি এবং আপনি
একটা অনিশ্চিত আয়ু নিয়ে পৃথিবীতে এসেছি, কতক্ষণ বাঁচবো কেউ তো জানি না। আমাদের হাসি মুখ যেমন অপসৃয়মান হয়ে উঠেছে, আমাদের চিন্তা, চেতনা, মেধা সমস্ত কিছু আমরা অর্থের পিছনে দিয়েছি বলে আজকে এই অনেক অসংবেদনশীল পরিষ্কার- সমাজ আমরা তৈরি করি। অনেক পরিষ্কার মাহবুব এবং ভাই। এটা সরকারকেই মূল জায়গায় হাত দিতে হবে, শিক্ষা এটা সংস্কৃতি কি শুধু সরকার, সাথে আমাদেরও অনেক দায়িত্ব আছে। নেতৃত্ব দিতে হবে সরকার। আমরা সরকারের অংশ, আমরা সরকারের অংশ। আপনাদের সেই দুজনকে সরকার। অনেক ধন্যবাদ। আমরা শেষে খুব বেশি কিছু বলবো না, শুধু রবীন্দ্রনাথ থেকে শুধু দু একটা লাইন বলবো যে মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়তে শিখি, রবীন্দ্রনাথকে ঘৃণা না করে তার কাজগুলো পড়তে শিখি। আমাদের মনে হয় সমাজে ভালোবাসা আবারও ফিরে আসবে, ভালোবাসা ফিরে আসা খুব জরুরি। চলমানের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। সবাইকে অনেক ধন্যবাদ।